প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টির প্রতি এখন সবার দৃষ্টি। তার জন্য সারা দেশের মানুষ দোয়া করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। আর যে সূত্রগুলো থেকে আমরা জানতে পারছি তাতে দেখা যাচ্ছে যে তার কোনোটা উন্নতি হচ্ছে, কোনোটা আবার আগের মতো স্টেবল রয়েছে। তবে তার অনেক অর্গানই এখনও সক্রিয় রয়েছে, এটা হলো আশার কথা। এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে আশাবাদী হওয়ার আরেকটা কারণ হলো যে খালেদা যে এখন পর্যন্ত চিকিৎসাটা গ্রহণ করতে পারছেন, মানে ওষুধ তার মধ্যে কাজ করছে। এই যে সারা দেশে উদ্বিগ্ন, এটা স্বাভাবিক। উনি আর এখন তার বিএনপির চেয়ারপারসন হিসাবে মানুষ তাকে দেখেন না, তাকে দেখেন জাতীয় অভিভাবক হিসাবে, জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে। এবং এ কারণেই কিন্তু যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অনিশ্চয়তা চলছে, এর এক ধরনের ইম্প্যাক্ট রয়েছে। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে অবস্থাটা, এর জাতীয় এবং রাজনৈতিক প্রভাবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমরা এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যেখানে ঐক্যের চেয়ে বিভক্তি বেশি ফুটে উঠেছে। সেটি নির্বাচন নিয়ে হোক, রাজনীতি নিয়ে হোক, গণভোট নিয়ে হোক। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তন দেখতে চেয়েছিলাম, সেই জায়গাটিতে অনেকটা পিছিয়ে আছি। এইরকম প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া কিন্তু জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আমাদের মধ্যে বিদ্যমান এবং সংহতিরও প্রতীক হিসাবে বিদ্যমান। আপনি খেয়াল করবেন তার দল বিএনপিকেও কিন্তু উনি অসুস্থ অবস্থায় থেকেও আমরা অনেকভাবে গাইড করতে দেখেছি। সরকার অথবা সেনাবাহিনীর যে অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে তাকে উপস্থিতি দেখেছি। ফলে আপনি যে বলছেন তার অসুস্থতার সময় সারা দেশে দোয়া হচ্ছে, আমরা এমনও ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তার রোগ মুক্তির কামনায় যুক্ত হতে দেখছি, যেটি স্বাভাবিকভাবে কখনো ভাবা যেত না। ওনার এই শারীরিক অসুস্থতার একটা বড় কারণ কিন্তু নিগৃহীত উনি হয়েছেন, এবং যেভাবে আইনিভাবে তাকে বাধাগ্রস্ত করা হয়েছে, যেভাবে কারাবন্দি রাখা হয়েছিল, এবং যে ওই সময় যে চিকিৎসাগুলো করতে পারেননি মুক্ত মানুষের মতো, আমাদের দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার তার যে প্রয়োজন ছিল, এই প্রেক্ষাপটেই কিন্তু আপনি পরবর্তীতে খেয়াল করেছেন যে উনি রোগাক্রান্ত হতে শুরু করেছেন এবং তার শারীরিক অক্ষমতা বাড়তে শুরু করেছে। আমার ধারণা যে এটা একটা ন্যাচারাল জাস্টিসের মতো, কারণ তার যে প্রতিপক্ষরা নির্মমভাবে এবং কোনো আইনকানুন না মেনে মিথ্যা মামলা সাজিয়ে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় নেত্রীকে নিগৃহীত করেছে, এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটি তার ঠিক মধুর প্রতিশোধের মতো। বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতা কিংবা নেত্রী এই মর্যাদায় আমাদের গত স্বাধীনতার পর থেকে কেউ পায়নি, অধিষ্ঠিত হতে পারেনি, যেখানে দলমত নির্বিশেষে তাদের শুভকামনা, রোগ মুক্তির কামনা তাকেই করছে। এটার যেটা রাজনৈতিক প্রেক্ষাপট সেটা হচ্ছে যে আমরা যেই ক্রান্তিকাল অতিক্রম করছি, আর সেই ক্ষেত্রে তার উপস্থিতি আমাদের জন্য জরুরি। কেননা বিএনপির বাইরে গিয়ে জাতীয় নেত্রী হিসাবে উনি যেভাবে আমাদেরকে সংকটকাল অতিক্রম করতে সাহায্য করতে পারেন, সেটি আর কারো পক্ষে করা সম্ভব না। আর দ্বিতীয় হচ্ছে যে মতভেদের রাজনীতি রয়েছে, সেটিও কিন্তু অনেকটা নিবৃত্ত হতে পারে। কাজে এই পর্যায়ে আমি তার চিকিৎসার ব্যাপারে খুব কম বলবো, যদিও আমরা গতকালকে সুখবর পেয়েছি যে তার শরীর রেসপন্ড করছে, কোনো অর্গান রেসপন্ড করছে। তার তার যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছে তারা ইতিমধ্যে ঢাকায় এসছেন, এবং আমি আশা করছি যে হয়তো এই যাত্রা উনি আরও একটু সুস্থ হয়ে উঠবেন এবং উনি আমাদের রাজনৈতিক পরিমণ্ডলেও তার উপস্থিতি রাখতে পারবেন। আশরাফ কায়সার, সরকারি মহলে অনেক সময় গণমাধ্যম কর্মী হিসেবে তাদের সঙ্গে আলাপ করলে যে খবরটা আমরা পেতাম, সেটি হলো যে যখন জাতীয় কোনো সংকট তৈরি হয়, বিশেষ করে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, তারা বলতেন খালেদা জিয়া আছেন, বেশি জটিলতা হলে উনি একটা সমাধান দিয়ে দিবেন। এই যে নির্ভরতা, এই কারণে অনেকে বলছেন যে এই সময় খালেদা জিয়ার শারীরিক উপস্থিতিটা খুবই দরকার। কি বলবেন? আমি একদমই একমত। সরকারটিকে আমরা দেখেছি যে তার উপর আস্থা রাখতে, ভরসা রাখতে। তবে সরকারের যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, তারা একজন জাতীয় নেত্রীকে যে সম্মান দেওয়া উচিত,
তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া উচিত, তার স্পেশাল সিকিউরিটির কথা তারা বলেছেন, এমনকি তাকে দেশে কিংবা বিদেশে যে কোনো চিকিৎসায় সরকার তার তহবিলের কথা বলেছেন। এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার তার যতটুকু সক্ষমতা আছে সেটি দিয়ে খালেদা জিয়ার পাশে দাঁড়াতে চেয়েছেন। দেশের অন্যান্য রাজনৈতিক পরিমণ্ডলের মানুষের মতো কিংবা নাগরিকের মতো সরকারেরও জরুরি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তিনি যেন একটা এন্টিটি হিসাবে তাদের সংলাপ কিংবা ঐক্যমত্যের জায়গাটাতে ভূমিকা রাখতে পারেন এই জায়গাটিতে। আর আমাদের আরেকটা জিনিস, যেহেতু রাজনীতিতে একটা অনিশ্চয়তা আছে, তারেক রহমানের ফেরা নিয়েও কথাবার্তা আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সরকার যথেষ্টভাবে পাশে অনিশ্চয়তাগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে কথা বলছিলেন। আপনি জানেন যে খালেদা জিয়ার অসুস্থতার জন্য তারেক রহমানের দেশে ফেরা উচিত কি উচিত না, এই নিয়ে ব্যাপক আলোচনা চলছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বটেই। আরেকটি বিষয়, যখন এই ধরনের আলোচনা চলছিল তখন তারেক রহমান একটি ফেসবুকে স্ট্যাটাস দেন, যেটা নিয়ে বহুল আলোচনা হচ্ছে। উনি বললেন যে দেশে ফেরার বিষয়ে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তখন থেকে আলোচনা শুরু হয়ে গেল যে তিনি এটা কেন বললেন। সে আলোচনা কিন্তু এখনো থেমে নেই, এটা চলছে নানান মহলে নানানভাবে। কারণ এইখানে এই বক্তব্যের সাথে সাথে অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে যে এটা কি ইঙ্গিত করে যে তার দেশে ফেরা কোনো আন্তর্জাতিক বা আইনি কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত? কে বা কারা নিয়ন্ত্রণ করছেন? তিনি কোন শক্তি বা কোন প্রক্রিয়াকে এখানে ইঙ্গিত করছেন? আইন নাকি আদালত? আন্তর্জাতিক অ্যাসাইলাম না আইনি বাধা? বিদেশি সরকার? দলের ভেতরে কারো পরামর্শ বা চাপ? নাকি ডিপ স্টেট? অনেক প্রশ্ন। আশরাফ কায়সার, গোটা বিষয়টিকে আপনি রাজনৈতিকভাবে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, তারেক রহমানের ফেরা নিয়ে গত 16 মাস ধরেই, বিশেষ করে 5ই অগাস্টের পর থেকে 2024 সালের অনেক কথা হচ্ছে, কানাঘুষা হচ্ছে। তার দলের কোনো নেতা স্পেকুলেশন করেছেন, তার জন্য ঘরবাড়ি সাজানো হচ্ছে, এরকম প্রক্রিয়াও আমরা দেখেছি। কিন্তু সত্য হচ্ছে যে তিনি এখনও দেশে না, তিনি বিদেশে রয়েছেন। দেখুন, আমাদের রাজনীতিতে এই মুহূর্তে বিকল্প বিএনপি, এবং যখনই নির্বাচন হোক, যেই প্রক্রিয়ায় নির্বাচন হোক, বিএনপি হয়তো ফলাফল ভালো করে ক্ষমতায় আসতে পারবেন। এখন আমরা কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে কথা বলছিলাম। কাজেই বিএনপির প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট কিন্তু তারেক রহমান, এটি তারা ঘোষণাও করেছেন। মির্জা ফখরুল আপনি দেখেছেন ঘোষণা করেছেন। তার মানে তারা দেশি বিদেশি সব মহলকেই, কিংবা দেশের ভেতরে যে ডিপ স্টেট বলি, সেনাবাহিনী বলি বা অন্যান্য অংশ বলি, সবাইকে তারা জানান দিয়েছেন তাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং জাতীয় নেতার নাম তারেক রহমান। এখন উনি কেন দেশে আসেন না বা কবে আসবেন, এই প্রশ্নের দেখুন এটি পরিষ্কার হয়নি। এমনকি তার নিজের বক্তব্যেও এটি আরও মানে ধোঁয়াশা হয়ে গেল। উনি আবার এই বিবৃতিতে আরো একটা কথা বলেছেন যে আমি এখনই সব প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, এখন আমরা তার প্রেক্ষাপটটা জানি, যে প্রেক্ষাপটে উনি দেশ ছেড়ে গিয়েছিলেন। পরবর্তীতে যে আইন আদালতের বিষয়গুলো জানি, যেটা অনেকখানি কাটিয়ে উঠেছেন, অথবা প্রায় পুরোপুরি কাটিয়ে উঠেছেন। কিন্তু একটি প্রশ্ন আমাদেরকে ভাবায়, সেটি হচ্ছে উনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, অথবা যেই স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক ঠিক রেখে দেশে আসা উচিত তাদের সাথে তার সম্পর্ক ঠিক হয়েছে কিনা। এবং তার সাম্প্রতিক বক্তব্যের পরে অনেকেই মনে করছেন যে প্রতিবেশী কোনো দেশ অথবা অন্য বাইরের শক্তি, দেশের বাইরের কোনো ইনফ্লুয়েন্স তার উপরে রয়েছে কিনা। সরকার তার অবস্থা পরিষ্কার করে ফেলেছে। সরকার বলেছে কোনো আইনি বাধা নেই, নিরাপত্তার কোনো সমস্যা নেই। এমনকি তাকে ট্রাভেল পাস ইস্যু করে তারা দেশে আনতে মানে প্রস্তুত রয়েছেন। তার মানে সরকার তার অবস্থান পরিষ্কার করেছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমরা দেখেছি গত 16-17 বছরে যত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় কাটিয়েছে, যত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, দল কিন্তু তার নেতৃত্বে এগিয়ে গেছে এবং ভাঙেনি। কাজেই বিএনপির ভেতরে কোনো পরামর্শের কারণে তিনি আসছেন কি আসছেন না, এটি আমার মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ দল তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তার কথাই সর্বোচ্চ মর্যাদা পাবে, এটি আমার ধারণা। দেশে আরও কিছু শক্তি আছে যাদের সাথে এক সময় হয়তো সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু সম্পর্কের উন্নতি না করে
তার পক্ষে হয়তো দেশে আসা একটু ঝুঁকিপূর্ণ। এই জায়গাটিতে এখন আমরা পরিষ্কার না, সেটা ডিপ স্টেট বলি, সেটা যারা তাকে অত্যাচার নির্যাতন করেছিল সেই ব্যক্তিবর্গের কথা বলি, সেটি পরিষ্কার না। আর আমাদের ভুলে গেলে চলবে না যে যে পতিত শক্তি, যার অর্থ এবং অস্ত্র দিয়ে তারা 24-এর গণ অভ্যুত্থানকে মোকাবেলা করতে চেয়েছিল, তারাও কিন্তু বাজারে বিদ্যমান এবং তারা যে কোনো নাশকতায় অংশ নিতে পারে এবং তারা এই ধরনের নাশকতা, গুম, খুন, হত্যাকাণ্ড করে তারাই কিন্তু পালিয়েছেন। এখানে আরেকটা প্রশ্ন কিন্তু জন্ম হয়েছে, সেটা হলো তারেক রহমানের ফেরা যদি, আমি কথাটা এভাবে বলতে চাই যে তারেক রহমানের ফেরা যদি বহির্ভূত নিয়ন্ত্রণাধীন হয়, কোট আনকোট বহির্ভূত নিয়ন্ত্রণাধীন, এটি কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো শক্তির ভূমিকা নির্দেশ করছে? নিশ্চিতভাবে একটা নতুন আবহাওয়ার ইঙ্গিত করছে। দেখুন, আমরা 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ভারতের ইন্টারফারেন্স দেখেছি এবং আমাদের অভ্যন্তরীণ অনেক সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়িক কিংবা রাজনৈতিক কিংবা কূটনৈতিক, আমাদের ন্যাচারাল রিসোর্স পর্যন্ত সেটি ভারতের সিদ্ধান্ত হিসাবে আমরা দেখতে পেতাম। আওয়ামী লীগ তার বাস্তবায়ন করত। কিন্তু সেখানে এখন তো শুধু ভারত না, কারণ ভারতের আধিপত্যের বাইরে আরো কোনো শক্তি তো এখানে সক্রিয়। আমি আপনি জানি, আমরা হয়তো প্রকাশ করছি না, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, ভারত কিন্তু এখনো ইনফ্লুয়েন্সিয়াল। এবং আপনি খেয়াল করবেন যে গত 2 সপ্তাহে ভারত আমাদের কোনো ব্যক্তিবর্গের সাথে, বিশেষ করে নরেন্দ্র মোদী, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, সেই প্রসঙ্গে একটু আসবো পরে, একটু পরে বলি, ভারত ছাড়াও অন্য শক্তি তারেক রহমানের ফেরার ব্যাপারে ভূমিকা রাখতে পারে। আপনাকে শুধু আমি আরেকটা ইঙ্গিত দেই, ওয়েস্টার্ন কমিউনিটি, পশ্চিমা বিশ্ব, সেটা আমেরিকা হতে পারে, ইউরোপ হতে পারে, তাদেরও একটা একসাথে কাজ করার একটা জায়গা তৈরি হতে হবে তারেক রহমানের সাথে। কেননা বাংলাদেশের যেই পরিবর্তন পৃথিবী দেখেছে, তারপরে তারা চায় না যে আরেকটি অস্থিতিশীলতা অথবা নেতৃত্বের সাথে যার তারা কমফোর্টেবল না, এমন নেতৃত্ব বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের রাজনীতিতে থাকুক। সেই ক্ষেত্রে আমার ধারণা অনেকটা হোমওয়ার্ক করার বিষয় রয়েছে এবং বাংলাদেশের মানুষই শেষ পর্যন্ত ঠিক করবে তার প্রধানমন্ত্রী কে হবে, জাতীয় নেতা কি হবে। কিন্তু যতদিন আপনি এটি নির্বাচিত না করছেন, ততদিন পর্যন্ত এইসব শক্তি কিন্তু ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনীতি বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনি নির্বাচনের কথা বলছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা দেখলাম যে মঙ্গলবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার উনি বললেন যে আগামী বছরের 8 থেকে 10 ফেব্রুয়ারি যে কোনো দিন ভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে 8 থেকে 11 ডিসেম্বর যে কোনো একদিন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ নিয়ে আগামী 7ই ডিসেম্বর কমিশনের সভা হবে এবং সেখানে সিদ্ধান্ত হবে যে কবে তফসিল ঘোষণা করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে জোট ও সমঝোতার নানান প্রক্রিয়া চলছে, একটু থেমে গেছে আমরা লক্ষ্য করেছি খালেদা জিয়ার এই অসুস্থতায় কেন্দ্র করে, এরপরে চলছে ভেতরে ভেতরে। অনেকেই শরিকদের আসন ভাগাভাগি নিয়ে নেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন, প্রার্থীরা এলাকায় রয়েছেন এবং চষে বেড়াচ্ছেন বলা যায়। আমরা জানি যে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন, তিনি বলেছেন ঐতিহাসিক নির্বাচন করতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দৃঢ় প্রতিজ্ঞ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যেই কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং খুব জোর দিয়ে বলছেন। তারা সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়, এমনকি মূলধারার মিডিয়া কেউ কিছু বলেনি তাও নয়, সেখানেও আমরা তাদের বক্তব্য দেখছি। আশরাফ কায়সার, আপনার কাছে প্রশ্ন হলো, যারা এই ধরনের কথা সামনে আনার চেষ্টা করছে তাদের আসলে উদ্দেশ্যটা কি? অনির্বাচিত পরিবেশ কাউকে কাউকে দারুণভাবে সাহায্য করে এবং অনিশ্চয়তার পরিবেশ
কাউকে কাউকে দারুণভাবে উদ্বুদ্ধ করে। এবং যখন দেশে কোনো লেজিটিমেট জনগণের নির্বাচিত সরকার না থাকে, তখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনেক ইনফ্লুয়েন্সিয়াল হয়ে ওঠে। তারা পর্দার আড়ালে থাকে, তারা বিভিন্ন জনের সাথে কথা টথা বলে তাদের কিছু এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। পৃথিবীতে সবসময় দেখা গেছে এই ইন্টারিম পিরিয়ডটাতে নতুন কিছু অ্যাক্টর বাজারে আসে উইথ দেয়ার ওন এজেন্ডাস। আমাদের দেশেও গত 16 মাসে আমরা অনেকবার লক্ষ্য করেছি এবং কিছু ব্যক্তিবর্গ ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন। তারা কল্পনাপ্রবণ, তাদের কিছু ব্যক্তিবর্গ সরকারেও আছে, বাইরেও আছে, রাজনীতিতেও আছে। তারা এমনকি বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন তারা দেখছেন না। ফেব্রুয়ারিতে তো দেখছেনই না, সরকারটির অধীনেও দেখছেন না। গত কয়েক মাসে তারা আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাও তারা দিয়েছেন এবং ওই সরকারে কারা থাকবে না থাকবে এটি নিয়েও বাজারে আলোচনা আছে। দেখুন, এইরকম সংশয়বাদী মানুষ তো থাকবেই এবং তাদের মধ্যে কারো কারো একেবারে পরিষ্কার এজেন্ডা আছে, সেটা রাজনৈতিক ক্রীড়ানক হিসাবে থাকার কিংবা নীতি নির্ধারক হিসাবে থাকার। আমার কাছে মনে হয় যে এটির একটি বড় ক্ষেত্র তারা খুঁজে পেয়েছেন যখন রাজনীতিতে বিভক্তি থাকে। এবং আমাদের রাজনীতিতে বিভক্তি মানুষ চায় নাই। এবং আমি সাধারণ মানুষের পালস যতটা বুঝি, 5ই আগস্টের পরে তারা এই রাজনীতি দেখতে চায় নাই। 5ই আগস্টের পরে তারা একটা পরিবর্তিত রাজনীতি দেখতে চেয়েছিল, সেটি আনফরচুনেটলি ঘটে নাই। এবং আমরা যেভাবে একে অন্যকে আঘাত করছি, যেভাবে একে অন্যকে রাজনীতির মাঠে মোকাবেলা করছি, এই রাজনীতির চেহারা মানুষ পায় না। ফলে এই সংশয়বাদীরা আরেকটু জোর পেয়েছেন যখন তারা দেখছেন যে রাজনীতিতে ঐক্যের অভাব, যখন তারা দেখছেন যে ঐক্যমত্য কমিশনের থেকে বেরিয়ে গিয়েও অত্যন্ত নেতিবাচক মন্তব্য করছেন জুলাই অভ্যুত্থান বাস্তবায়নের ব্যাপারে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফেব্রুয়ারির যে ডেডলাইন সেটা মধ্য ফেব্রুয়ারিতে হোক, এবং যে তফসিল ঘোষণার পরে সেটি কিন্তু একদম নির্ধারিতই হয়ে যাবে যে নির্বাচনটি হচ্ছে। আমার ধারণা যে নির্বাচনটি হচ্ছে এবং প্রধান উপদেষ্টা, তার সরকার এবং রাজনৈতিক পরিমণ্ডলের মানুষ, আপনি খেয়াল করে দেখবেন নির্বাচন নিয়ে বিতর্ক কিন্তু গত 2 সপ্তাহে অনেক কমে গেছে। এটির কারণ হচ্ছে যে আপনি তো ইতিমধ্যেই বড় দলগুলো তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে। ফলে গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু নির্বাচনের একটি বাতাস ছড়িয়ে গেছে এবং কেন্দ্রে যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছিল যে গণভোট কী হবে, সরকার কিন্তু সুস্পষ্টভাবে তার রূপরেখা দিয়েছেন। অনেকটা যৌক্তিক সমাধান বাংলাদেশ খুঁজে পেয়েছে এবং গণভোটের কারণে 1 ঘন্টার সময় বাড়তে পারে ভোটের, নিশ্চিতভাবেই। কিন্তু আমি ওটা সমর্থন করি একই দিনে করার, তাতে করে আপনি একই রিসোর্সে করতে পারেন এবং মানুষকেও দেখুন, একটা নির্বাচন নিয়ে তো আপনি অনেক দিন মানুষকে ব্যস্ত রাখতে পারবেন না। কাজে আমি অনিশ্চয়তা কম দেখছি। হয়তো যেই রকম উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি হবে আমরা ভেবেছিলাম, বাস্তবতা হয়তো সেই দিকে যাচ্ছে না। কিন্তু আমার ভোটটি আমি দিতে পারবো এবং আমার ক্যান্ডিডেটকে দিতে পারবো, এই গ্যারান্টি সহ এই নির্বাচন হতে যাচ্ছে। আপনি গ্যারান্টির কথা বলছিলেন, বিশেষ করে মূল কথা লেভেল প্লেইং ফিল্ডটা কীরকম হবে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে যে ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে তা নিয়ে কিন্তু অনেকে আতঙ্কে রয়েছেন এবং তারা আতঙ্ক প্রকাশও করেছেন। তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয়ে উঠলে একটি ভালো নির্বাচন আশা করা যায় না। সুষ্ঠু এবং যথার্থ নির্বাচনের জন্য আমাদের মতো দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাই কিন্তু মুখ্য, বিশেষ করে এই সময়ে। এটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সময়ে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজনৈতিক দলের ভূমিকাই নির্বাচনে মুখ্য এবং সেটা সব সময়, আর অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সময়ে তো আরও বেশি। আমরা রাজনৈতিক দলকে দেখুন, তারা হচ্ছেন খেলোয়াড়, আর সরকার বা নির্বাচন কমিশন বড়জোর রেফারির ভূমিকায় থাকতে পারেন। এখন আপনি যদি খেলার নিয়ম না মানেন, আপনি যদি ভালো প্লেয়ারকে না রাখেন, তাহলে পরিস্থিতি যা হয় আমাদের রাজনীতিতে তাই হয়েছে। একটা বাস্তবতা হচ্ছে এরা এই যে 3টি বড় দল, কথার কথা এনসিপি সহ জামাতে ইসলামী এমনকি বিএনপি, এই বড় দলগুলো বা বাইরে যারা আছেন, তারা 16 বছরে কোনো নির্বাচনে অংশ নিতে পারেনি। এই বাস্তবতা তো ঠিক। কাজেই এই দলগুলোর এবার একটি সুযোগ এসছে নির্বাচনে অংশ নেওয়ার। তাতে করে আপনি যেরকম দেখছিলেন যে প্রতিদ্বন্দ্বী দলের সাথে সংঘাতের চিত্রটি, সেটি তো ঘটছেই,
কিন্তু আমি দলের ভেতরে সংঘাতের চিত্রও দেখতে পাচ্ছি। আজকে বিএনপি যখন তার 237 জন ক্যান্ডিডেট ঘোষণা করলো, তখন কিন্তু আপনি বুঝতেই পারছেন বিএনপি চেষ্টা করেছে কোনো কোনো জায়গায়, যদিও আমি আশা করেছিলাম আরও বেশি জায়গায় নতুনত্ব থাকবে, ফ্রেশ ক্যান্ডিডেট হবে, যাদের নিয়ে বিতর্ক কম তারা থাকবেন, কিন্তু ওই জায়গাগুলোতেও কিন্তু বিদ্রোহীরা অ্যাক্টিভ হয়ে আছেন। এবং বিএনপি যদি জোটও করে এবং জোটের প্রার্থীদেরকে মনোনয়নও দেয়, সেটি নির্বাচনী এলাকায় কতটা বাস্তবায়ন হবে, আই হ্যাভ সিরিয়াস ডাউট। ইতিমধ্যে আমরা জেনেছি যে অন্তত 29টি আসনে ঘোষণাই দেওয়া হয়েছে যে বিদ্রোহী প্রার্থী ইলেকশন করবে, তারা স্বতন্ত্র করবে এবং ঘোষণা করবে। দেওয়া হয়েছে। এবং কোনো কোনো মিডিয়াতে আমি দেখেছি 37টি এলাকায় 40টি এলাকায় বিক্ষোভ হচ্ছে, প্রার্থী বদলের আন্দোলন হচ্ছে। কাজেই আমি মনে করি যে দলের ভেতরের অন্তর্কোন্দলও বিএনপিকে অনেকখানি ভোগাবে। এটি হয়তো জামাতে ইসলামীকে করবে না তাদের দলীয় চরিত্রের কারণে। এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা মতবাদ প্রকাশে যতটা স্ট্রং এবং নতুনত্ব, সাংগঠনিকভাবে তো ওই জায়গায় যেতেই পারছে না। এবং কোন জোটে যাবে, কাদের সাথে থাকবে, কোন মতাদর্শের রাজনৈতিক দল হবে, 16 মাস হলো এনসিপি কিন্তু সেটা বাস্তবায়ন। এনসিপির কথা বলছিলেন আপনি, অনেকে বলছেন যে এনসিপি আসলে রাজনৈতিক কৌশলগুলো বুঝতে পারছে না, কার নিয়ন্ত্রণে এনসিপি চলছে এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, যখন তারা রাজনীতিতে আপনি জানেন যে নির্বাচনে জোট বা সমঝোতা হয়, আগেই কোনো রাস্তা পরিষ্কার বলে না, তারা প্রথমে বলে দিল জামাতের ব্যাপারে যে আমরা যাব না। তখন অনেকের বিশ্লেষণটা এরকম যে তখন বিএনপি তাদেরকে নিয়ে খেলার একটা সুযোগ পেল, স্বাভাবিক পাবেই, কারণ তো এখন বিএনপি ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এবং তাদের যে অনেক নেতার কথাবার্তা আচরণ সেটাও খুব একটা জমছে না। সেখানে আবার দুজন উপদেষ্টার প্রভাব রয়েছে দলটার উপর, স্বাভাবিক, কারণ একসাথে আন্দোলন করেছে। এগুলো নানান প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত এনসিপির কি অবস্থাটা দাঁড়াতে পারে? দেখুন, সম্প্রতি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। মামদানি যেভাবে নিউ ইয়র্কের মেয়র হয়ে গেলেন, এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। সেই আমেরিকা যেখানে আপনি সমাজতন্ত্রের কথা বললে অনেকের জ্বর চলে আসে, যেখানে আপনি ইসরায়েলের বিরুদ্ধে বা নেতানিয়াহুকে গ্রেফতার করবেন, যেই আমেরিকার অর্থনীতি ইসরায়েল নিয়ন্ত্রণ করে, সেই আমেরিকা, সেই নিউ ইয়র্কে মামদানি কিন্তু বিজয়ী হলেন পপুলার ভোটে। তার মানে আপনি যখন কোনো র্যাডিক্যাল কথা বলবেন, নতুন কথা বলবেন, পরিবর্তনের কথা বলবেন, তখন মানুষকে মোহগ্রস্ত করে ফেলতে হয় এবং সে যেন অন্য অনেক বিবেচনা বাদ দিয়ে আপনার পেছনে হাঁটতে শুরু করেন। মামদানির কেসটা এই জন্য বললাম, এই অভ্যুত্থানের নেতারা, ছাত্র নেতারা কিন্তু আমাদেরকে 16 মাস আগে মোহগ্রস্ত করে ফেলেছিল, বিশেষ করে হাসিনার পতনে বা আওয়ামী লীগের বিদায়ে। কিন্তু সেটিকে সামনে নিয়ে আসার যে কৌশল, রাজনীতির মাঠে তাদের আসাটাই বা ঠিক হয়েছে কিনা, এলে কোন রাজনীতি এবং সাংগঠনিকভাবে তারা কিভাবে বিস্তৃত হবেন, নাকি তারা ব্যক্তিগত অর্জনে সময় ব্যয় করেছেন, সেটি রাজনৈতিক অর্জন এবং কোনো কোনো ব্যক্তির ব্যাপারে অর্থনৈতিক অর্জনেরও অভিযোগ রয়েছে। শ্রীলঙ্কাতেও আমরা দেখলাম অভ্যুত্থানের শক্তি কি করে একজন নির্বাচনের ভেতর দিয়ে রাষ্ট্রের শক্তি হিসাবে আবির্ভূত হলে। এই যে দুটি উদাহরণ যদি আমাদের কাছে থাকে, কি করে অভ্যুত্থানের পরে সফল হওয়া যায় আর কি করে অভ্যুত্থানের পরে ব্যর্থ হওয়া যায়, দুটো উদাহরণই আছে আমাদের সামনে। এখন এনসিপিকে খুব দ্রুত ঠিক করে ফেলতে হবে তার সাংগঠনিক অবস্থা কি হবে, তার মতাদর্শ কি হবে। দেখুন, আপনি বলছিলেন জামাতের সাথে তারা জোটে যাবে না বলেছেন, আবার বিএনপির সাথে যাবে কোনো কোনো ব্যক্তি মনে করছেন, সাংগঠনিকভাবে বলেনি। তারা যেটি করছেন সেটি কিছু দলকে নিয়ে একটি তৃতীয় জোটের কথা, সেটা জমছে না। ওই জোটে 4 বার উদ্যোগ নেওয়া হয়েছে, ওই জোটে ভোট নেই। ওই জোটের বাকি যে সঙ্গীরা, তাদের দুঃখজনক হলেও সত্যি, তাদের বাজারে ভোট নাই। তারা কেউ কেউ বড় নেতা জাতীয় পর্যায়ের, কিন্তু বিএনপি বা অন্য কারো প্রতীক না পেলে তাদের বিজয়ী হওয়ার নিজেদের সম্ভাবনাই কম। কাজেই এনসিপি হয়তো এমন একটা অবস্থান নিতে পারে যে আমি আমার রাজনৈতিক মতাদর্শের পক্ষের শক্তিকে নিয়ে বাজারে থাকব, সংসদে প্রতিনিধিত্ব পেলাম না, রাজনীতিতে সোচ্চার থাকলাম। এটি কিন্তু খারাপ ধারণা না, কারণ আমাদের বারবার একটা ধারণা হয়েছিল আমাকে ক্ষমতায় যেতেই হবে। এই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, তার বিপরীতে যদি আপনি একটি গঠনমূলক রাজনীতির চেহারা দাঁড় করাতে পারেন, কিন্তু এনসিপির কর্মকাণ্ড, অনেকের বক্তব্য দেখে সেটি আমার পরিষ্কার মনে হচ্ছে না। 2 উপদেষ্টা কোথায় যাবেন এটি নিয়েও তাদের মধ্যে একজন উপদেষ্টা বলেছেন উনি এখনো সিদ্ধান্তই নিতে পারছেন না। তাহলে কিন্তু এনসিপিকে আমরা দেখতে পাচ্ছি যে ইম্যাচিওর পলিটিক্যাল ফিল্ডের জন্য তারা যেভাবে
মানুষের রক্ত গরম করে মাঠে নামাতে পেরেছিল এবং 1400 মানুষ জীবন দিয়েছিল, সেটির পর্যায় পর্যন্তই তাদের সফলতা আমাদের ধরে নিতে হবে। রাজনীতির মাঠে যদিও তারা সুযোগ পেয়েছিল যে নতুন পরিবর্তিত রাজনীতিকে নিয়ে নির্বাচনের ভেতর দিয়ে সরকার গঠন বা সংসদে উপস্থিতি, সেই জায়গাটিতে তারা এগোতে পারে। এনসিপির অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়, এর মধ্যে একটা বড় অংশ আমরা লক্ষ্য করলাম যে ইতিবাচক চিন্তা করছে। কীরকম? যে আমরা সব আসনে নির্বাচন করে সংগঠনটাকে দাঁড় করিয়ে দিব সারা দেশে। এটি কিন্তু ভালো আইডিয়া। আপনি কম্প্রোমাইজড ইলেকশনে না গিয়ে বা জোটে না গিয়ে আপনি আর এনসিপিকে পরিষ্কার বুঝতে হবে 26 সালে তাদের সংসদে না যাওয়া বা সরকারের অংশ না হওয়া খুবই স্বাভাবিক। তারা যেন 15 বছর পরে 20 বছর পরে বাংলাদেশের রাজনীতিতে একটা কাউন্টেবল ফোর্স হতে পারে, এই লম্বা রেসের ঘোড়া তারা হতে চায় কিনা। কিন্তু তাদের কারো কারো মধ্যে আমি দেখতে পাচ্ছি কুইক গেইন, আজকেই আমাকে নগদে নিয়ে নিতে হবে অথবা সাংগঠনিকভাবে নিতে হবে অথবা রাজনৈতিকভাবে নিতে হবে, এটি আমার ধারণা তাদের একটা ভুল কৌশল। কাজেই কেউ যদি মনে করে থাকে যে আমি 300 আসনে নির্বাচন করব, আমার উপস্থিতি জানান দিব, প্রতীকটি মানুষের কাছে পরিচিত হবে এবং আমরা ওই রাজনীতি করব যেটা লম্বা দিন, অনেক দিন আমরা বাজারে থাকতে পারবো। এই জায়গায় এনসিপিকে সংহত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, নাহিদকে অর্গানাইজ করতে হবে যে এই মতাদর্শ। তার চেয়ে বেশি জরুরি তাদের রাজনীতিটি পরিষ্কার করে ফেলতে হবে, কোন রাজনীতি নিয়ে তিনি সাংগঠনিকভাবে যেতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিককালে ভারতের বাংলাদেশের বিষয়ে দিল্লির কিছু বক্তব্য বেশ আলোচিত হচ্ছে। এই কারণে একটু ব্যতিক্রম আলোচনা। শেখ হাসিনার বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ডাদেশ হলো তখন দিল্লি বলল তারা বিষয়টি অবগত রয়েছে। এরপর যখন মৃত্যুদণ্ড হওয়ার পর ঢাকা যখন দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি লিখল, তখন দিল্লি বলল যে বিষয়টি তারা পরীক্ষা করে দেখছে, এগ্রেসিভ কিছু বলল না। আমরা আবার দেখলাম যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্সে একটা পোস্টে বললেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি প্রশংসা করেছেন। তিনি বলছেন যে অনেক বছর ধরে বাংলাদেশের জনগণের জন্য তিনি অবদান রেখেছেন, তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে। একটু ব্যতিক্রম মনে হয়, কারণ 5 আগস্টের বিষয়টা ভারত মেনে নিতে পারে নাই, আমরা জানি। হঠাৎ করে এই ধরনের একটু নমনীয় বক্তব্য, খালেদা জিয়ার জন্য শুভকামনা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে প্রেডিকশনটা আমরা কয়েক মাস আগে করেছিলাম যে প্রথমত এই তড়িৎ অভ্যুত্থান দিল্লি আগে বুঝতেও পারে নাই এবং হজমও করতে পারে নাই, এবং তারা কিন্তু প্রথমে আপনার 6 মাস সবচেয়ে বেশি প্রপাগান্ডা করেছে যে তালেবানরা দেশ নিয়ে নিয়েছে, সংখ্যালঘুদের অত্যাচার শুরু হয়েছে, হাজার হাজার সংখ্যালঘু সীমান্ত পাড়ি দিচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখবেন প্রথম 3 মাসে যেই পরিমাণ অস্থিরতা তারা তৈরি করেছে এটিও আনপ্রেসিডেন্টেড। মানে একটি বাইরের দেশ, একটা প্রতিবেশী দেশ, তার প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা সামাজিক পরিমণ্ডলে এরকম করতে পারে না। যেমনটি পারে না 15-16 বছর দিল্লি যেই ভূমিকায় ছিল। আপনি 3টি নির্বাচন গায়েব করার ক্ষেত্রে ভারতের যে ভূমিকা, সুজাতা সিং ঢাকায় এসে এরশাদকে নির্বাচনে নেওয়ার ক্ষেত্রে যে রোল, এটি ভারত যদি কখনো নির্মোহভাবে
তার রাজনৈতিক ইতিহাস লেখে, সেই জায়গাটাতে তার লজ্জা পেতে হবে যে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বাংলাদেশের সরকারকে মুষ্টিবদ্ধ করার জন্য তারা কি করেছেন। আপনি আজকে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তার নরেন্দ্র মোদীর প্রার্থনার কথা বলছেন। এই যে গত 1 দশক ধরে তার উপরে যে অত্যাচার নির্যাতন হলো, তাকে বাড়িছাড়া করা হলো, তাকে মিথ্যা মামলায় জড়ানো হলো, তাকে কারাবন্দী করা হলো, আপনি কি কখনো তার টুশব্দ পেয়েছেন? পৃথিবীতে গণতান্ত্রিক শাসনে সরকারের সাথে আপনি যেরকম কাজ করবেন, বিরোধী দলে যারা আছেন তাকে একইভাবে আপনি মর্যাদা দিবেন। আপনি মনে রাখবেন যে আজকে পাওয়ারে যিনি আছে, কালকে বিরোধী দলে যিনি আছে, নতুন পাওয়ারে যেতে পারেন। কাজেই ভারতের কাছে আমরা আশা করেছিলাম একটা সম্পর্কের ধারাবাহিকতা তারা রক্ষা করবেন কন্টিনিউয়েশনের জন্য। ভারত এটি করতে ব্যর্থ হয়েছে। আপনার প্রশ্নের উত্তরে বলি, বাংলাদেশের বাস্তবতা ভারত অনেকখানি উপলব্ধি করতে পেরেছে। কারণ তারা যেইভাবে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে, এরা সবাই র্যাডিক্যাল, জঙ্গি, এরা মানে সংখ্যালঘুদেরকে বিদায় করে বাংলাদেশকে একটি বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে, এটি কিন্তু পৃথিবী খায়নি। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন অর্থনৈতিক দিকটা, সেটা হলো যে 5ই আগস্টের পর বা পশ্চিমবঙ্গের যে বিজেপির যে বিরোধী দলের নেতা রয়েছেন, উনি কি বলছিলেন যে বাংলাদেশ 3 মাসও টিকতে পারবে না, না খেয়ে মরে যাবে। ঘটনা ঘটছে এখন কিন্তু উল্টো। এখন পেঁয়াজের যে অবস্থা, তুলার যে অবস্থা, খুব সংকটে পড়ে গেছে ভারত। দেখুন, পশ্চিমবঙ্গ না খেয়ে মরে যাচ্ছে। কেননা আমাদের ঈদের বাজার বা বিয়ের বাজার বা আমাদের যে রোগীরা ভারতে যেত, কয়েক বিলিয়ন ডলার খরচ করত, সেই জায়গাটিতে ভারত প্রতিবন্ধকতা তৈরি করেছে। শুধু তাই না, আপনি খেয়াল করবেন সীমান্ত পার হয়ে আমাদের যে পণ্য যেত, সীমান্তগুলো তারা বন্ধ করে দিয়েছে। এখন একটি পণ্য আপনার কলকাতায় যেতে হলে আবার সেই মুম্বাই কিংবা ব্যাঙ্গালোরের পোর্ট ব্যবহার করতে হয়। এগুলো কিন্তু চরম প্রতিবন্ধকতা। কিন্তু বাংলাদেশ তো বিকল্প বের করে ফেলেছে, ভারত পারছে না। বাস্তবতা হচ্ছে ভারত যে সমস্ত জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করেছে, বাংলাদেশ সেই সমস্ত জায়গায় ব্রেক থ্রু করেছে। সেটি রপ্তানিতেও করেছে, উৎপাদনেও করেছে। এমনকি গরুর প্রতিবন্ধকতার পরে আমাদের খামারিদের গরুর চাষ বেড়েছে। পেঁয়াজ তো আমাদের যে উৎপন্ন হয়ে গেছে উদ্বৃত্ত। এটি আমার ধারণা ভারতকে অনেকভাবে হয়তো উপলব্ধি করতে সাহায্য করেছে যে পরিবর্তিত বাংলাদেশের সাথে তাকে কাজ করতে হবে। আশরাফ কাসের, আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের তুলা হয় সবচেয়ে বেশি গুজরাটে, যেটা মোদির নিজের রাজ্য। তুলা চাষিরা কিন্তু বিপদে পড়েছে। না, নিশ্চিতভাবেই। এবং আপনি খেয়াল করবেন যে আমাদের যে তুলার অন্য সাপ্লায়াররা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা টার্কি, ব্রাজিল, তারা কিন্তু আমরা বড়ভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর সাথে কাজ শুরু করেছে। সো খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা বা প্রার্থনা করা, সেটির পাশাপাশি আপনি অজিত দোভালের মিটিংয়ে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ করা এবং তাদের কিছুটা সুর নরম করা। ভারতকে আমরা সেই আগ্রাসী রোলে দেখতে পাচ্ছি না। এটি আমার ধারণা সম্বিত ফিরে পাওয়ারও একটি লক্ষণ। এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের এই প্রোপাগান্ডা মার্কেটিং পৃথিবীতে কিন্তু কেউ খায়নি, এবং ওয়েস্ট তো একদমই না। ওয়েস্ট বরঞ্চ বাংলাদেশকে গত 16 মাসে তাদের ব্যবসা করার জন্য বেটার গভর্নেন্স আছে বলে মনে করছেন। কারণ আপনি জানেন যে ওয়েস্ট রাজনৈতিক দুর্নীতিকে সাংঘাতিকভাবে অপছন্দ করে, সেটা সবসময় করে। কাজেই আমার মনে হয়েছে যে পালা বদলের একটি পর্যায়ে এসে ভারতের এই চেহারাটি আপনি দেখতে পাচ্ছেন। আশরাফ কাসের, আপনি জানেন যে ভারত দক্ষিণ এশিয়ায় কোট অ্যান্ড কোট করি নিরাপত্তার রক্ষাকর্তা হিসেবে একটা পরিচিত চেয়েছে সব সময়, এবং দেশটি ধীরে ধীরে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ প্রতিবেশী অঞ্চলের স্বাভাবিক নেতা হয়ে উঠতে চেয়েছে। কিন্তু তার আচরণটা ছিল একটু ভিন্ন। কিন্তু আমরা দেখলাম যে বঙ্গোপসাগর থেকে শুরু করে হিমালয় পর্যন্ত ভারতের হস্তক্ষেপ ও নীতির কারণে বিভিন্ন দেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা, নেপালের উপর অর্থনৈতিক অবরোধ চাপানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মতো কঠোর চাপ সৃষ্টির কৌশল ছোট ছোট দেশগুলোর মধ্যে ভারত বিরোধী মনোভাব বাড়াচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একজন কলামিস্ট লিখেছেন যে ভারতের আধিপত্যবাদ এবং তার বিপরীতে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তার সবচেয়ে পরিষ্কার উদাহরণ দেখা যাচ্ছে বাংলাদেশে। কি বলবেন? উনি খুব রাইটলি জিনিসটাকে অ্যাসেস করেছেন। দেখুন, আমরা কিন্তু আগে নেপালে গেলে আমি এমনও দোকানে দেখেছি যে এটি ভারতীয় দোকান না, কারণ তারা ভারতকে অপছন্দ করে। যদিও তাদের রুপি ওখানে চলে এবং তাদের ভিসা মুক্ত পরিবেশে যাতায়াত করতে পারে। কোনো প্রতিবেশীর সাথে, পাকিস্তান তো দূরের কথা, মালদ্বীপ পর্যন্ত
ভারতের কোনো সুসম্পর্ক ছিল না। বাংলাদেশে একটা আর্টিফিশিয়াল একটা সরকারের সাথে অথবা একটি পরিবারের সাথে অথবা একজন ব্যক্তির সাথে জনগণের সাথে কিন্তু সম্পর্ক তৈরি এটা যোগ করে দেয়। আমরা যখন শেখ হাসিনার পতন ঘটলো তখন আমরা ভারতের মিডিয়া দেখেছি এই কথাটা, যে একটা মতো দেশ ছিল সেটাও হারালো। সেটিও হারালো। বাংলাদেশে একটা মানে কৌশলী সম্পর্ক তারা দাঁড় করিয়েছিল এবং আপনি অবাক হয়ে যাবেন, শুধু অভ্যন্তরীণ রাজনীতি না, নিরাপত্তার ক্ষেত্রেও ভারতের হস্তক্ষেপ কিন্তু বাংলাদেশে ছিল। কিন্তু বাংলাদেশ যেভাবে রিটালিয়েট করেছে, যেভাবে প্রকাশিত হয়েছে আমাদের ভারত বিরোধিতা অথবা ভারতের চাপিয়ে দেওয়া কৌশল, সেটি অন্য প্রতিবেশীরা এখন নোট নিচ্ছে। তারা বুঝতে পেরেছে যে ভারতের সবচেয়ে বড় বেকায়দার জায়গা তৈরি হলো এখন বাংলাদেশে। কেননা যে জেনারেশন ভারতের এই চেহারা দেখেছে তারাই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। সব ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে ভারতকে 17 কোটি মানুষের সাথে সহাবস্থান করতে হবে এবং এই তরুণদের সাথে তাদের চোখের ভাষা বুঝে বাংলাদেশের সাথে উপস্থিতি রাখতে হবে। এই বাস্তবতা ভারতকে আমার মনে হয় নতুন করে ভাবাচ্ছে। কেননা মানে প্রোপাগান্ডা করা, আপনার বেজলেস লেভেলিং করা, কে ইসলামাইজেশন, কে তালেবান, এগুলো সভ্য পৃথিবীতে গ্রহণযোগ্য না। ভারত কিন্তু আরেকটা সংকটে পড়েছে বড় ধরনের। আমরা জানি যে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির সম্পর্ক গভীর, অনেক দিন ধরেই সেটা শুরু হয়েছে। বিশেষ করে মনমোহন সিং আসার পর থেকে এটা সবচেয়ে বেশি ডেভেলপ করে। কিন্তু আমরা দেখলাম যে দিল্লির চোখে প্রতিবেশীকে দেখার যে ওয়াশিংটনের পলিসি নিয়েছিল, সেটা থেকে ওয়াশিংটন বেশ কয়েক বছর ধরে সরে এসেছে অলরেডি। বর্তমানে একেবারেই সরে এসেছে। ওয়াশিংটন বুঝতে পারছে যে আসলে ভারতের উপর নির্ভর করে আত্মঘাতী ছাড়া কিছু না, কারণ যার সাথে প্রতিবেশী কারোর সম্পর্ক নাই, তারপর নির্ভর করে কি। দেখুন, এই অ্যাপ্রোচ যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছিল, এমনকি আমাদের 3টি খারাপ নির্বাচনের সময়ও, তখনই আমরা বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা একটা ভুল পলিসি। আপনি ভারতের চোখে বাংলাদেশকে দেখা, এটি ব্যাকফায়ার করবে। কেননা ওই দৃষ্টি তো সঠিক দৃষ্টি না, ওই দৃষ্টিটি ভারতের স্বার্থের সাথে বানানো একটি দৃষ্টিভঙ্গি। আমার ধারণা যে আপনি পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খেয়াল করে দেখেন, এমনকি সেনাবাহিনীর প্রধান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রিলেশন করছে ইন প্যারালাল উইথ সিভিলিয়ান গভর্নমেন্ট, সেটি দেখার মতো। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার গ্রোথের দিকে তাকিয়ে ভারতকে যেভাবে মনে করেছিল যে তার এই অঞ্চলের বন্ধু এবং সে অনেক কিছু ঠিকঠাক করে ফেলতে পারবেন, ঘটনাটি সেই দিকে যায়। আপনি জানেন যে ভারতের উপরে যে ধরনের কর আরোপ করেছে, চীনের উপর করে নাই না, এবং তারা চীনের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং যাওয়ার চেষ্টা করছে। দেখুন, চীনের সাথে বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝে কাজ করতে হবে এবং যারা যুক্তরাষ্ট্রে থাকে তারা টের পাবে যে চীন যদি ঘুরে যায় তাহলে তাদের প্রতিদিনের বাজার সদাইয়ের মূল্যমান কোথায় গিয়ে থাকবে। ভারত নিজেকে যে আঞ্চলিক শক্তি হিসাবে দাঁড় করাতে চেয়েছিল সেটা ব্যাকফায়ার করেছে। কেননা ভারতের, আপনি খেয়াল করে দেখবেন, আমি কিন্তু ভারত নিয়ে খুব চিন্তিত। সত্যিকার অর্থে মৌলবাদীরা তো ভারতে অবস্থান করছেন, হিন্দু মৌলবাদীরা, তারা কিন্তু ভারতের যে প্রগতিশীল মানুষের ভয়েস সেটিকে কিন্তু চাপিয়ে রেখেছেন। এই ভারতকে কিন্তু আপনার আবার গণতান্ত্রিক পরিবেশে আনতে পুনর্নির্মাণ করতে হবে। ওয়েস্টার্ন গণতান্ত্রিক পলিসি মেকাররা আমার ধারণা এটা বুঝতে পেরেছেন। নরেন্দ্র মোদীর জৌলুস, বাগ্মিতা অথবা আপনার হিন্দুত্ববাদী কথাবার্তা, এগুলো কিন্তু ভারতের যারা সুস্থ সুশীল মানুষ তাদেরকে ভীষণভাবে আঘাত করছে এবং তারা যখন অন্য দেশের দিকে দৃষ্টি নিবন্ধন করেন, তারা নিজেদের দিকে দৃষ্টি নিবন্ধন করতে হবে। ভারতের ভেতরে রাজনৈতিক সংহতির অবস্থা বেশ খারাপ এবং এই রাজনীতি নিয়ে ভারত নতুন পৃথিবীতে ভালো করতে পারবে না। ওয়েস্টার্ন নির্ভরশীলতা কমে যাচ্ছে। আপনি বাণিজ্য ট্যারিফের ক্ষেত্রে দেখেছেন, এর চেয়ে বেশি শক্ত পৃথিবীর আর কোনো দেশ পায়নি। 50% ট্যারিফ আরোপ করা হয়েছে। কেননা ভারত চেষ্টা করছিল বিগ বয়েস ক্লাবে ঢুকে গিয়ে রাশিয়ান তেল এনে আবার আমেরিকাকে সন্তুষ্ট করে একটা ব্যালেন্সিং অ্যাক্টের ভেতরে যেতে, সেটি কিন্তু ভারত পারেনি। আশরাফ কাচার, অনেক দিন পরে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন দেশের বাইরে থাকার কারণে। আজকে আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।